একজন পুরুষ মানুষের জীবনেও থাকে বাবা হওয়ার স্বপ্ন। বাবা ডাকটা যে কত মধুর, সেটা যে কত বড় সুখের অনুভূতি হয়তো বলে বোঝানো যাবে না। সেই সুখ আমাকে দিয়ে চলেছে আমার একমাত্র মেয়ে বিনয়া। বিনয়া শুধু আমার মেয়েই নয়, আমার জীবনে বেঁচে থাকার রসদ। তবে আজ আমার জীবনে সবচেয়ে বড় আনন্দের দিন। বিনয়া আমাকে নিয়ে গিয়েছিল ওর কলেজে। কলকাতার একটা কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করেছে বিনয়া। মেয়ের আবদারেই আমাকে যেতে হলো। ওর খুশিতেই যে আমি খুশি। অ্যাপয়েন্টমেন্ট লেটার তখনও হাতে পাইনি। আমি সেদিন অফিস থেকে ফিরতেই আমার মেয়ে বলল, বাবা, তোমাকে অফিস ছুটি নিতে হবে। আমি হেসে বললাম, কেন রে মা? আমার জয়নিং। সেই দিন তোমাকে আমার সাথে যেতে হবে। আমি আবার কি করতে যাব বলতো? তুই তো বড় হয়ে গেছিস। তুমি ছাড়া আমি অসম্পূর্ণ বাবা। আমার জীবনে তুমি তো সব। বিনয়া কথাটা ঠিকই বলেছে। আমি ছাড়া ওর নিজের আছেটাই বাকি। ওর জীবনে আমি ওর মা, আমি ওর বাবা। আসলে আমি একজন সিঙ্গেল ফাদার। তবে বিনয়ার বায়োলজিক্যাল ফাদার আমি নই। বিনয়াকে পেয়েছিলাম আজ থেকে 27 বছর আগে। তখন থাকতাম অশোকনগরে। অশোকনগর স্টেশন থেকে 3 কিলোমিটার মতো ভেতরে ছিল আমার বাড়ি। সকালের ট্রেনে অফিস যেতাম। আমার অফিস ছিল দমদমে। একদিন সকালে ঘটল একটা ঘটনা। দত্তপুকুর থেকে বছর 25-এর একটা মেয়ে বাচ্চা কোলে নিয়ে ট্রেনে উঠল। আমি ট্রেনে দাঁড়িয়ে আছি। মেয়েটি উঠেই আমার পাশে দাঁড়িয়ে গেল কিছুক্ষণ। ভিড় বেশি ছিল না। ট্রেন দ্রুত গতিতে চলছে। মিনিট 3 গেলেই বারাসাত স্টেশনে ট্রেনটি ঢুকবে। মেয়েটি হঠাৎ করেই আমাকে বলল, দাদা, আপনি কোথায় নামবেন? আমি বললাম, দমদম। এরপর বারাসাত আসছে, তাই না? হ্যাঁ। আমার মেয়েটাকে একটু ধরবেন? ট্রেনে ভিড় হবে তো খুব, তাই বাচ্চা নিয়ে সামলাতে পারবো না। বেশ, আমাকে দিন। বাচ্চাটা তখন আমার কোলে। বারাসাত আসতেই ট্রেনটা ভিড় হয়ে গেল। ভিড়টা বাড়তেই আমাকে ঠেলে আরও একটু ভেতরে ঢুকিয়ে দিল। আমি বাচ্চাটিকে কোলে নিয়েই আছি। কিছুক্ষণ পর থেকে বাচ্চাটির মাকে আমি আর দেখতে পাচ্ছিলাম না। ভাবলাম ভিড় হয়ে গেছে, তাই হয়তো দেখতে পাচ্ছি না। সামনেই হয়তো কোথাও আছে। এদিকে আমি দমদমে নামব। ট্রেনের এপাশ ওপাশ খুঁজে দেখছি তখনও। বাচ্চাটিকে মায়ের কোলে দিতে হবে যে, কিন্তু খুঁজে পাচ্ছি না কোথাও। পাশে তখন একজনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, বছর 25-এর একটি মেয়ে এখানে দাঁড়িয়েছিল, কোথায় গেল বলুন তো? আরে, উনি তো বারাসাতের পরেই নেমে গেলেন। সে কি, উনার বাচ্চা তো আমার কোলে। অনেকেই বলতে লাগলো, দাদা, আপনি ফেঁসে গেছেন, পুলিশি ঝামেলায় না পড়েন। এই সব চলতে চলতে ট্রেন তখন দমদম স্টেশনে ঢুকে গেছে। আমার আর দমদমে নামা হলো না। কিন্তু বাচ্চাটিকে নিয়ে যে কি করব ভেবে উঠতে পারছিলাম না। যাকেই বলছি সবাই যেন
পাশ কাটিয়ে চলে যেতে পারলে বাঁচে। এদিকে বাচ্চাটি আমার কোলে নিশ্চিন্তে আছে। কেন জানি না মনে হলো আমাকে ও নিজের কেউ ভেবে নিয়েছে। মনে তখন নানা রকম চিন্তা ভাবনা মাথায় আসছে। কি যে করি তখন? ভাবলাম, যদি সত্যি পুলিশের ঝামেলায় পড়ি, তাহলে বাচ্চাটাকে কি কাউকে দিয়ে দিতে হবে? কিন্তু বাচ্চাটির মুখের দিকে যখন তাকাচ্ছি, এক অসম্ভব মায়া কাজ করছে। এক অনাবিল পিতৃত্ব বারবার জেগে উঠছে। কে যেন আমাকে বলছে, বাবা, আমাকে দূরে সরিয়ে দিও না। বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে আমি যেন নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না। আমি তখন পুরুষ থেকে পিতা হয়ে উঠছি। মনে পড়ে যাচ্ছিল সেই অতীতটা, যে অতীতটা আমাকে 1.5 বছর ধরে যন্ত্রণা দিয়ে চলেছে। সেই যন্ত্রণা থেকে মুক্তি দিতেই কি ঈশ্বর এমন ঘটনা ঘটালেন? প্রতিটি পুরুষ মানুষই বাবা হওয়ার স্বপ্ন দেখে। বাবা ডাকটা যে বড় আবেগের, বড় আনন্দের। কিন্তু আমারও একটা স্বপ্ন ছিল, যে স্বপ্ন ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল নীলা। নীলা ছিল আমার প্রেমিকা। আমিও চেয়েছিলাম একটা বায়োলজিক্যাল পিতৃত্বের অনুভূতি, কিন্তু তা হয়নি। যা সহজে হতে পারত, তা আরো কঠিন করে তুলেছিল নীলা। আমি নীলাকে ভীষণ ভালোবাসতাম। আমাদের 3 বছরের প্রেম ছিল। প্রেমটা আমাদের ছোট বয়সের নয়, পরিণত বয়সের। আমি তখন সবে চাকরি পেয়েছি। ওর সাথে পরিচয় একটা বিয়ের অনুষ্ঠানে গিয়ে। ওখানে ওকে দেখেই ভালো লেগে যায়। তারপর আস্তে আস্তে প্রেম গড়ে ওঠে। তখন আমি ভাবতাম, প্রেম করছি মানেই বিয়ে পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে হবে, তারপর সারা জীবন একসাথে থাকার ছাড়পত্র। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক। আমি তো মন দিয়েই ভালোবেসে গেছি। পরে বুঝেছিলামও আমাকে ও ভালোই বাসেনি। ভালোবাসলে ও আমার সাথে সারা জীবন থাকতো। নীলার সাথে যখন পরিচয়, ও তখন মাস্টার্স করছে। তখন মোবাইল ফোন ছিল না। ওর যেহেতু কলকাতাতেই বাড়ি, আমি অফিস ছুটির পর প্রায় দিনই দেখা করতাম। ছুটির দিনে ভিক্টোরিয়া ঘোরা, ভালো সিনেমা দেখা, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া। আসলে ওই আমাকে ছুটির দিনগুলো ওর সাথে কাটানোর জন্য এনগেজ করে রাখত। ওর সান্নিধ্য আমাকে আনন্দ দিত। ওর ইচ্ছে মতো কেনাকাটা করত, আমি কিনে দিতাম। এটা কখনো ওর দাবি বলে ভাবতামই না, ভাবতাম ওর আবদার। এক সময়ে ভালোবাসাটা এমন জায়গায় গিয়ে পৌঁছলো, আমার দু চোখে তখন একটাই স্বপ্ন, নীলাকে নিয়ে সংসার গড়ার। আমি বলেছিলাম, এবার চলো আমরা বিয়েটা করে নিই। কারণ দুজন দুজনকেই যখন ভালোবাসি, আর বিয়ে যখন করতেই হবে, তখন বিয়েটা করে নেওয়াই শ্রেয়। একটা পিতৃত্ব, একটা দায়িত্ব, একটা স্বীকৃতি দেওয়ার বাসনা মনের মধ্যে জেগে উঠেছিল বারবার। আমার কথা শুনে ও বলল, বিয়ে?
আমি তোমাকে বিয়ে করার কথা ভাবিনি। তোমায় ভালোবেসেছি মানেই বিয়ে করতে হবে, বাচ্চা নিতে হবে, এমনটা কিন্তু নয়। তোমার যদি বাবা হওয়ার ইচ্ছে থাকে অন্য মেয়েকে বিয়ে করে নাও, আমি পারবো না। মনের দিক থেকে সেদিন ভীষণভাবে ভেঙে পড়েছিলাম। আমি নীলাকে বউয়ের স্বীকৃতি দিতে চেয়েছিলাম, নীলার সন্তানের বাবা হতে চেয়েছিলাম, কিন্তু নীলা চায়নি। 1.5 বছর আমি ভীষণভাবে ভেঙে পড়েছিলাম। অফিস থেকে বাড়ি আর বাড়ি থেকে অফিস, এই ছিল আমার জীবন। সাজানো জীবনটা বড় বেসুরো হয়ে উঠেছিল তখন। নীলার চলে যাওয়াটা আমার জীবনে বড় শূন্যতা। তবে আমি ওর কখনো খারাপ চাইনি। তারপরেই তো আমার কাছে আসে বিনয়া। বিনয়া নামটা আমারই দেওয়া। ঈশ্বরই বুঝি বিনয়াকে আমার কাছে পাঠিয়ে দিয়েছিলেন। তা না হলে হয়তো আমি এক ভয়ঙ্কর ডিপ্রেশনে চলে যেতাম। আসলে সব সময় যে সব কিছু খারাপ হবে তা নয়। তাই যা হয় হয়তো ভালোর জন্যই হয়। সেদিন বাচ্চাটিকে শিয়ালদহ স্টেশন থেকে বেরিয়ে নিয়ে চলে আসি আমার দূর সম্পর্কের এক দিদির কাছে। ঠিক করি নিজের পরিচয়ে ওকে মানুষ করব। দিদি থাকে তখন টালিগঞ্জে। দিদিকে সব কথা খুলে বলি। দিদি সব কথা শোনার পর ওদের নিচতলার একটা ঘর আমাকে রেন্টে থাকতে দেয়। তখন থেকে টালিগঞ্জেই আমি থাকতে শুরু করলাম, আর সপ্তাহে একদিন অশোকনগর যেতাম। ওখানে আমার মা থাকতো। মা বলেছিল বাচ্চাটাকে নিয়ে অশোকনগরেই থাকতে। ওটা যেহেতু গ্রাম, তাই 5 জনের 5 কথা ভেসে আসবেই। তাই আর ওখানে থাকিনি। 1 বছরের মধ্যে ছোট্ট একটা বাড়ি কিনে মাকে নিয়ে কাছে রেখেছিলাম। একজন আয়া অবশ্য থাকতো মেয়েকে দেখাশোনার জন্য। মেয়ে বড় হতে লাগলো। ভাবলাম একজন মা যদি পারে তবে আমি কেন পারবো না? আমিও তো বাবা। তবে আমি আর বিয়ে করিনি। নীলা অবশ্য বিয়ে করে নিয়েছিল। আমাকে ছেড়ে চলে যাওয়ার পর অন্য একজনের সঙ্গে নতুন সম্পর্ক গড়েছিল। ছেলেটি ডাক্তার, বিত্তবান বাড়ির ছেলে। নীলা অবশ্য নিজেকে প্রতিষ্ঠিত করেই বিয়ে করেছিল। ভালো লেগেছিল ওর পছন্দ মতো কাউকে বিয়ে করতে পেরেছিল দেখে। ওর বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আমি আর খোঁজ রাখতাম না। ওর বিয়ের আগে পর্যন্ত একজন বন্ধুর মারফতে খবর নিতাম। যতই হোক ভালো তো বাসতাম। এখন কলকাতাতেই থাকি। 1.5 বছর আগে একবার ওর সাথে দেখা হয়েছিল। আমি কথা বলতে চাইনি। ও নিজে থেকেই কথা বলেছিল। বলেছিল, জয়, আমাকে ক্ষমা করে দিও। আমি ভুল করেছি এটা বলবো না। আমি অনেক বড় পাপ করেছি। আমার পাপের শাস্তি আমি আজ পাচ্ছি। আমি নিজে মা হতে পারিনি। নীলার এমন কথা শুনে আমার খারাপ লেগেছিল। আমার বলার কিছু ভাষা ছিল না। কথাগুলো শুনে চলে এসেছিলাম। শুধু বলেছিলাম, ভালো থেকো। যাকে ভালোবেসেছিলাম তার তো খারাপ চাইতে পারি না। তবে
আমি বিয়ে না করলেও তবু আমি বাবা। ছোটবেলায় বিনয় আমাকে জিজ্ঞাসা করত, সবার তো মা আছে, আমার মা নেই কেন বাবা? তখন হয়তো ওকে বোঝাতে পারতাম না। একটু বড় হতেই সব সত্যিটা ওকে বলেছিলাম, ও বুঝেছিল। তবে এটা ভেবে ভালো লাগে, আমি হয়তো বিনয় আর বায়োলজিক্যাল ফাদার নই, তবু আমি তো ওর বাবা। বিনয়াও বারবার বুঝিয়ে দেয় যে আমি ওর বাবা। এই তো আজ কলেজ থেকে ফিরে সন্ধেই বাড়িতে একটা ঘরোয়া পার্টির আয়োজন করেছিল। ওর বেশ কিছু বান্ধবীও এসেছিল। আমি যখন হেসে জিজ্ঞেস করলাম, কিসের জন্য এই আয়োজন রে মা? নতুন চাকরি পেয়েছিস তার জন্য পার্টি? বিনয়া হেসে বলল, তুমি কি আজকাল কিছুই খবর রাখো না? আজকের দিনটা যে তোমার জন্য। আমার জন্য মানে? এই দিনটা যে বিশেষ দিন, আজ যে ফাদার্স ডে। তবুও আমার জীবনে সব থেকে খুশির দিনটা তোমার জন্য। তোমার দিন হিসেবেই থাকুক। নীল রঙের ব্লেজার আমার খুব প্রিয়। আমার জন্য কিনে এনেছিল একটা নীল রঙের ব্লেজার। পরিয়ে দিয়ে আমায় বলল, আজ আমার যত সাফল্য সব তোমার জন্যই। তুমি আমার কাছে পূর্ণতা। বাবা, তুমি ভালো থেকো সব সময়। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে সোনালী।